হয় আওয়ামী লীগ এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ভারতের মধ্য দিয়ে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের দিক থেকে এই শুল্কটা কমিয়ে আনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, অথবা ট্রাম্প চায় না যে বাংলাদেশে আপাতত একটা সরকার পতনের পর যারা ক্ষমতায় বসেছে কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা স্থিতিশীল থাকুক, তারা যেন অর্থনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যাক। এরকমই কি চাচ্ছে? যদি এরকমই চেয়ে থাকে, যদি আওয়ামী লীগের অনুরোধ রাখে ট্রাম্প প্রশাসন, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা না শুনে ট্রাম্প প্রশাসন, কথা তো না, অনুরোধ যদি না শুনে বা কূটনৈতিক সংলাপে অনুরোধ করার পরেও যদি সেটা না শুনে, অথবা ট্রাম্প যদি চায় এখানে একটা অস্থির পরিস্থিতি অর্থনৈতিকভাবে চলমান থাকুক, যদি তিনটার যে কোনো একটি ঘটে, তিনটার যে কোনো দুটি ঘটে, তিনোটাই যদি ঘটে, বাংলাদেশের জন্য একটা বড় বিপদ সংকেত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশের জন্য একটি বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের যেসব পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়, এতদিন ধরে এই রপ্তানি পণ্যের উপর যে শুল্ক ছিল সেটা প্রায় 2.5 গুণ বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এতদিন 15% ছিল, এখন সেটি 37% করে দিয়েছে। এর ফলে কি হবে এবং এটি কেন হয়েছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটি অনির্বাচিত সরকার থাকার কারণেই কি এই প্রভাবটি পড়েছে কিনা, এটা নিয়ে আলোচনা করব। অথবা আওয়ামী লীগ কি যুক্তরাষ্ট্রকে কি এমন কিছু বুঝিয়ে দিতে পেরেছে কিনা যে কোনোভাবে এই শুল্কটা বাড়িয়ে দিয়ে দেশটাকে একটা অস্থির বা অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দেওয়া যায় কিনা, যাতে অন্তত এই সরকারটি চলে যায়, বা যারা শেখ হাসিনাকে হটিয়ে ক্ষমতায় বসেছে তারা যেন দেশ চালাতে না পারে। সেসব বিষয় নিয়ে আলাপ করব। একটু দেখি শুল্কটা কত বেড়েছে এবং খুবই মারাত্মকভাবে বাংলাদেশের শুল্কটা বাড়ানো হয়েছে, যার ফলে বাংলাদেশের অর্থনীতি, রপ্তানি যোগ্য পণ্যের যে অর্থনীতি, পণ্য নিয়ে যে অর্থনীতি, বিশেষ করে গার্মেন্টস একেবারে একেবারে ধ্বংস হয়ে যেতে পারে, ধসে পড়তে পারে। দ্রুত যদি অল্টারনেটিভ বা দ্রুত যদি কোনো স্টেপ এই সরকার যদি না নিতে পারে আগামী কয়েক মাসের মধ্যে, তাহলে এটা কিন্তু একেবারে বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ, যেটা এই গার্মেন্টস সেক্টর, সেটার উপর বড় খড়গ, বড় কি বলে এটার একবারে নিঃশেষ হয়ে যাওয়া বা একেবারে বাজে পরিস্থিতির দিকে চলে যাওয়া, এরকম ঘটনা ঘটতে পারে। আমি একটু দেখি বাংলাদেশের উপর 37%, আমি বিস্তারিত কথা বলবো কোন কোন দেশের উপর কত শতাংশ ভ্যাট বসানো হয়েছে। আমি যখন এই ভিডিওটা যখন আপনারা দেখবেন, ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে যাবেন যে কত শতাংশ ভ্যাট বসানো হয়েছে। বাংলাদেশের উপর 37%। বাংলাদেশের চেয়ে বেশি ভ্যাট বসানো হয়েছে খুব অল্প সংখ্যক কয়েকটি দেশের উপর। আমি একটু একে একে বলি বাংলাদেশের চেয়ে বেশি কারা বা টোটাল কার উপর কত বাড়ানো হয়েছে। চীনের উপর 34% ভ্যাট বসানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন 20%, ভিয়েতনাম 46%, বাংলাদেশের চেয়ে বেশি। তাইওয়ান 32%, জাপান 24%, ভারত 26%, সাউথ কোরিয়া 25%, থাইল্যান্ড 36%, বাংলাদেশের চেয়ে 1% কম। সুইজারল্যান্ড 31%, ইন্দোনেশিয়া 24%, ইন্দোনেশিয়া 32%, মালয়েশিয়া 24%, কম্বোডিয়া 49%, বাংলাদেশের চেয়ে বেশি। এখন পর্যন্ত দুটো দেশ পাওয়া গেল। যুক্তরাজ্য 10%, সাউথ আফ্রিকা 30%, ব্রাজিল 10%, এরপরে সিঙ্গাপুর 10%, ইসরায়েল 17%, ফিলিপাইন্স 17%, অস্ট্রেলিয়া 10%, 29% আছে পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা 44%, তুর্কি 10%, কলম্বিয়া 10%। একটু খেয়াল করবেন উচ্চ শুল্ক কাদের উপর বসানো হয়েছে। শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তারপরে আরেকটি দেশ মাঝখানে আমি দেখলাম দেশগুলো একটু দেখেন, বাংলাদেশ পাশাপাশি।
বাংলাদেশের চেয়ে বেশি আমি এখন পর্যন্ত পেয়েছি 3টি দেশ, শ্রীলঙ্কা, তারপরে ভিয়েতনাম, তারপরে হচ্ছে কম্বোডিয়া। আপাতত আমার চোখে পড়েনি এর চেয়ে বেশি মানে কারো বাড়ানো হয়েছে। এরপরে বাংলাদেশ 4 নম্বরে রয়েছে মানে শুল্কের দিক দিয়া। দেশগুলো একটু দেখেন তো, দেশগুলো মানে কোন কোন দেশ? শ্রীলঙ্কা, যারা চীনা ঋণ নিয়ে একেবারে জর্জরিত। তারপরে কম্বোডিয়া, কম্বোডিয়া নিয়েও হচ্ছে নানা ধরনের তাদের অর্থনৈতিক পরিস্থিতি, তাদের ইন্টারন্যাশনাল যে বলয় মানে দুটা মেরু, এই বলয় মানে এই দুটা মেরুর একটি কে পছন্দ করা নিয়েও তাদেরকে নিয়ে বিতর্ক রয়েছে। তারপরে ভিয়েতনাম, যে ভিয়েতনামের সঙ্গে আমেরিকার সৈন্যরা যুদ্ধ করেছিল। সব মিলিয়ে এই টাইপের দেশগুলোর মানে শুল্ক বাড়ানো হয়েছে। তাহলে বাংলাদেশকে কি এখন আমেরিকা কম্বোডিয়ার মতো করে দেখছে, শ্রীলঙ্কার মতো করে দেখছে, নাকি এখানে আরেকটি দেশ রয়েছে যেটি হচ্ছে ভিয়েতনাম, তাদের মতো করে দেখছে, যারা কিছুটা চায়না বেল্টে গিয়ে যোগ দিচ্ছে এরকম করে দেখছে? অনেকেরই ভ্যাট বাড়িয়েছে। আপনি দেখেন আপনার প্রতিবেশী দেশ যেগুলো, ভারত, মানে আন্তর্জাতিক মার্কেটে আমরা অন্তত ভারতের সঙ্গে পোশাক সেক্টর নিয়ে ভারতের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। এই প্রতিযোগিতার ফলে ভারত যখন হচ্ছে 26% শুল্ক দিয়ে আমেরিকার বাজারে ঢুকবে, আর আমরা যখন তার চেয়ে 11% বেশি শুল্ক দিয়ে আমেরিকার বাজারে ঢুকবো, তখন কিন্তু আমাদের পণ্যর মানে দাম অনেক বেড়ে যাবে। এর ফলে আমাদের পণ্যের বিক্রি কমে যাবে, সেই জায়গায় বাংলাদেশের পণ্যের চাহিদা আমেরিকায় কমে যাবে। এখন গার্মেন্টস গুলো যেভাবে আমেরিকায় বা আমেরিকায়, বিশেষ করে যেহেতু আমেরিকার কথাই বলা হচ্ছে, আমেরিকায় পণ্য পাঠাতে পারছে, আগামীতে কি এই শুল্ক যদি মানে থাকে একইভাবে, সেভাবে কি পাঠাতে পারবে? বড় প্রশ্ন তৈরি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে ঘিরে। আরো নানান বিষয় আছে, আমি এসব নিয়ে কথা বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কি জানতো না যে হচ্ছে এরকম শুল্ক ট্রাম্প প্রশাসন বসাতে যাচ্ছে? আপনি শুল্ক বন্ধ করতে পারবেন না, 15% আগেই ছিল। তাহলে আপনার কি করা উচিত ছিল? আপনি কি কূটনৈতিক ভাবে এই শুল্ক যাতে 37% না করা হয় সেটা কমাতে পারতেন না? 15%-এর চেয়ে সর্বোচ্চ 10% ভারতের কাছাকাছি, ভারতের চেয়ে একটু কম, একটু বেশি আমাদের চেয়ে পাকিস্তানের শুল্ক কম 29%। খুবই লজ্জাজনক বিষয় আমাদের এটি। কেন এটি হয়েছে? পাকিস্তান কি কূটনৈতিক, এই সরকার তো বলে যে হচ্ছে তারা কূটনৈতিক ভাবে খুবই দক্ষ, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যতম কারিশমা রয়েছে, তিনি সবকিছু করে ফেলতে পারেন, তাহলে এটা পারেনি কেন? এই জায়গায় কেন তার কূটনীতি বা আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন কেন ফেল করেছে? নাকি আমেরিকা বা ট্রাম্প প্রশাসন চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পারুক ভালোভাবে? অন্তত এই শুল্ক আরোপকে ঘিরে এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে। আপনি দেখেন 29% শুল্ক নিয়ে পাকিস্তানের পণ্য আমেরিকার বাজারে ঢুকবে, তার চেয়ে 8% বেশি, অর্থাৎ মানে পাকিস্তানের যে পণ্য শতকরা 29 টাকা বাড়বে, আমাদের সেটা 37 টাকা বাড়বে। একই পণ্য, একই টাইপের পণ্য যদি আপনি আপনারটা 137, আরেকজনেরটা 129, মানুষ কারটা কিনবে বলেন? আর শুল্ক যেহেতু আরোপ করা হচ্ছে, আমেরিকার মানুষজন তো তুলনামূলক একটু কম মূল্যের পণ্যটিই তো কিনবে। অর্থাৎ গার্মেন্টস সেক্টরকে ঘিরে আমাদের এই সাবকন্টিনেন্টের যে প্রতিযোগিতা, বিদেশের বাজারে গার্মেন্টস পণ্য, পোশাক, উৎপাদিত পোশাক পাঠানোর যে প্রতিযোগিতা, আমরা সেই প্রতিযোগিতা অনেক পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে পড়েছি। এটা আমাদের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। আমেরিকায় আমরা কত টাকা রপ্তানি করে কত টাকা পাই? প্রায় $8 বিলিয়ন মতো, $7-8 বিলিয়ন মতো আমরা পাই। আমেরিকা বাংলাদেশে কত টাকা পণ্য রপ্তানি করতে পারে? কোনো আইডিয়া আছে? 2 বিলিয়নের মতো। তাহলে এই বাণিজ্য ঘাটতি কত? প্রায় 6 বিলিয়নের মতো। আমেরিকা কেন আপনার কাছে 2 বিলিয়ন পাঠিয়ে 6 বিলিয়নের পণ্য নেবে? এই বাণিজ্য ঘাটতিটা কেন ছিল? এটা কি কোনোভাবে পূরণ করা যেত না? এক, আমরা তো আমেরিকায় ঢুকেছি এত মানে আমাদের পণ্য ঢুকেছে এতদিনে 15% শুল্ক দিয়ে বা 15% শুল্কে, এখন 37% ঢুকবে, 37% শুল্ক দিয়ে ঢুকবে।
আমেরিকার পণ্য বাংলাদেশে কত শতাংশ শুল্ক দিয়ে ঢোকে, কোনো আইডিয়া আছে? 74% শুল্ক দিয়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন দেখতে পাচ্ছে, যখন বুঝতে পারছে যে হচ্ছে আমেরিকা এরকম একটা স্টেপের দিকে যাচ্ছে, কেন এই শুল্কটা পুনর্মূল্যায়ন করতে পারলো না? এটা কি একেবারে রিজিড কোনো বিষয় যে হচ্ছে এটা চেঞ্জ করা যাবে না, এটা নিয়ে কোনো বিবেচনা করা যাবে না? এই জায়গায় সরকার আমার কাছে কেন জানি মানে বড় ভুল করেছে। আমাদের যে রপ্তানি আয়, মানে এর 80%ই আসে হচ্ছে তৈরি পোশাক থেকে। তৈরি পোশাক বিক্রি করে আমরা যে যা পাই, আমি এটা নিয়ে কিছুদিন আগে যখন শুল্ক নিয়ে নানান কথাবার্তা হচ্ছে আমেরিকার, একটা রিপোর্ট হয়েছে প্রথম আলোতে, একজনে লিখেছেন আর কি। তো এই রিপোর্টে আমি নানান কিছু তথ্য পেয়েছি যে আসলে কি কি প্রভাব পড়তে পারে। একটু দেখি তাদের রিপোর্টে বাংলাদেশের মোট রপ্তানির 80%-এর বেশি আসে তৈরি পোশাক খাত থেকে, এবং এর সবচেয়ে বেশিরভাগই আসে যুক্তরাষ্ট্র। এই তৈরি পোশাকের সবচেয়ে বড় মার্কেট বাংলাদেশের যুক্তরাষ্ট্র। যদি পোশাক রপ্তানিতে নতুন করে তারা তো আগে রিপোর্টটি করেছে, তারা বলছে শুল্ক আরোপ করা হয় তাহলে মার্কিন ক্রেতাদের জন্য আমদানি ব্যয় বেড়ে যাবে। এই যে 15% থেকে 37% যখন প্রায় প্রায় কি 22% যখন বেড়ে গেছে শুল্ক, তখন তখন কি হবে? আমাদের এই যে মানে আমেরিকার যে ব্যবসায়ীরা যে আমাদের পণ্যটা, যে আমাদের তৈরি পোশাকটা যে আমদানি করবে, 22% দাম বেড়ে যাবে। এর ফলে বাংলাদেশ থেকে পোশাক নেওয়া কমে যেতে পারে। কমার ফলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে বা গার্মেন্টস খাতে কর্ম বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশের প্রায় কোটির কাছাকাছি মানুষ গার্মেন্টস সেক্টরে কাজ করেন, অর্থাৎ গার্মেন্টসে কাজ করে, যে কোনো কাজ করে তাদের জীবনযাপন করেন। যদি গার্মেন্টস খাতের উপর কোনো একটি আঘাত আসে, এই মানুষগুলো কোথায় যাবে? সরকারের শুনতে তো 1 কোটি মনে হচ্ছে, এদের উপর নির্ভরশীল কত কোটি মানুষ? একবার কম করে হইল 3 থেকে 4 কোটি মানুষ, তাদের পরিবার পরিজন মিলিয়ে তো তাদের উপর নির্ভরশীল না। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে যদি গার্মেন্টস সেক্টরের উপর কোনো একটি আঘাত আসে? বৈশ্বিক পোশাক শিল্প ইতিমধ্যে প্রতিযোগিতামূলক হওয়ায় মার্কিন আমদানিকারকরা এমন দেশগুলো থেকে পণ্য সংগ্রহ করতে পারে যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ বাণিজ্য সুবিধা ভোগ করে। এই শুল্ক আরোপের মধ্য দিয়ে আমাদের কোনো বিশেষ বাণিজ্য সুবিধা আর রইল না। অর্থাৎ আমাদের দেশের পণ্যের যে ক্রয়াদেশ বা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের মানুষজন বা যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে যে ভাবে এতদিন ধরে পণ্য কিনতেন, এটা একেবারে এটার একটা ভূমিধস হবে, একেবারে একটি ভূমিধস হবে। শুধু তৈরি পোশাক নয়, বরং বাংলাদেশের অন্যান্য উৎপাদন এবং উদীয়মান শিল্প খাতগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। শুল্ক তো আরোপ হয়ে গেছে, এগুলো অলরেডি ঝুঁকিতে পড়ে গেছে। চামড়া, জুতা ও ওষুধ শিল্প সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ বাড়িয়েছে। তবে নতুন করে শুল্ক আরোপ হলে যেহেতু হয়ে গেছে, এসব খাতের সম্প্রসারণ স্লথ হয়ে যেতে পারে। শুধু পোশাক না, অন্যান্য যেসব খাতগুলো ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, সেগুলো এখন স্লথ বলা হচ্ছে, বন্ধ হয়ে যেতে পারে। অন্য প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। আমি প্রথমেই যেটা বলেছি, ভারত 26%, অর্থাৎ 100 টাকার পণ্য ধরেন 126 টাকায় ঢুকছে, আমাদেরটা 137 টাকায় ঢুকবে। প্রতিযোগী হিসেবে ভারত আমাদের চেয়ে এমনিতেই এগিয়ে গেছে। বায়াররা তাদের কাছেই যাবে, ভারতের কাছে যাবে। তারা বাংলাদেশের প্রতি আলাদা তাদের কোনো প্রেম নেই যে তারা বাড়তি টাকা দিয়ে এখান থেকে পণ্য কিনে একই টাইপের পণ্য, যেটা এখান থেকে 137 টাকা দিয়ে নিতে হবে, ওটা সেখান থেকে 126 টাকা দিয়ে নিতে পারবে। তারা এই ব্যবসায়ীরা এই লসটা করবে না। এখানে তারা বলছে বাংলাদেশের ওষুধ রপ্তানি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে, কিন্তু যদি যুক্তরাষ্ট্রের বাজারে যেহেতু শুল্ক আরোপ করা হয়ে গেছে, তাহলে প্রবেশাধিকার বাধাগ্রস্ত হতে পারে এবং বাজার সম্প্রসারণের সুযোগ কমে যেতে পারে। এখানে বলা হচ্ছে যে আসলে এর ফলে কি হবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির এই যেহেতু শুল্ক আরোপ হয়ে গেছে, এর ফলে বিনিয়োগকারীরা সাধারণত স্থিতিশীল বাণিজ্য পরিবেশকে অগ্রাধিকার দেয়, যাদের স্থিতিশীল, আমাদেরটা অলরেডি অস্থিতিশীল। যদি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের বিষয়ে অনিশ্চয়তা বাড়তে থাকে, তাহলে অনেক বহুজাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বিনিয়োগ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে পারে। অর্থাৎ যারা এখানে পণ্য উৎপাদন করে
আমেরিকায় নিয়ে যায়, সেক্ষেত্রে তারা পুনর্বিবেচনা করতে পারে, বিশেষ করে রপ্তানিমুখী শিল্পগুলোর ক্ষেত্রে। ফলে দীর্ঘমেয়াদে কর্মসংস্থান সৃষ্টি, শিল্প খাতের বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। এই প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের নীতি নির্ধারকদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই রিপোর্টে তারা বেশ কয়েকটি পদক্ষেপের কথা বলেছে, যে কিভাবে এই শুল্কের বিষয়ে সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের একটা নেগোসিয়েশনে যেতে পারে। রিপোর্টটি হয়েছে 20 ফেব্রুয়ারি, আর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে আজকে 3 মার্চ, মানে 3 মার্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। 20 ফেব্রুয়ারি রিপোর্ট, অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এই রিপোর্টটি পড়লেও তো অন্তত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা নেগোসিয়েশনে যেতে পারত। আপনারা দেখেন, শুল্ক যে আরোপ হবে, ট্রাম্প যে বিভিন্ন দেশে যে তাদের বাণিজ্য ঘাটতি রয়েছে, যেসব দেশে তাদের পণ্য ঢুকতে শুল্ক বেশি দিতে হয়, সেই সব দেশের যে শুল্ক বাড়াবে, এটা ট্রাম্প মোটামুটি ঘোষণাই দিয়ে দিয়েছিলেন। সেই জায়গায় বাংলাদেশ কেন নেগোসিয়েশনে যায়নি? বাংলাদেশ কেন কূটনীতিকভাবে এটা এক ধরনের, মানে যাতে এটা অন্তত বাড়াবে তো অবশ্যই 20%, 22%, 25%, অন্তত পাকিস্তানের চেয়ে কম কেন রাখতে পারেনি? এখানে প্রশ্ন জাগে। তাহলে কি আওয়ামী লীগ, যাদের পতন হয়েছে কিছুদিন আগে, কিছুদিন বলতে অলরেডি 8 মাস হয়ে গেছে, তারাই কি এর পেছনে একটা অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করেছে? মার্কিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন এই শুল্ক বাড়াবে, কিন্তু বেশি করে বাড়ানোর ক্ষেত্রে কি কেউ কি ইন্ধন দিয়েছে, কেউ কি ফিউলিং করেছে? এই প্রশ্ন কিন্তু আসতে পারে। অথবা এত বেশি যে বাড়ানো হচ্ছে, সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করেছেটা কি? তারা কি কোনোভাবে এটা কমানোর ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারতো না? কিংবা মানে তারা হয়তো নেগোসিয়েশন করেছে, তারা হয়তো কমিউনিকেশন করেছে, তারা হয়তো মার্কিন প্রশাসনকে বা মার্কিন দপ্তরে চিঠি দিয়েছে, অনুরোধ জানিয়েছে, নানান কিছু করেছে, কিন্তু যেই অনুরোধ রাখেনি, ধরেই নিতে হবে সেই অনুরোধ প্রপারলি করা হয়নি। প্রপারলি যদি করা হতো, অবশ্যই অনুরোধ রাখতো। কারণ বাংলাদেশের এখানে মানে 6 বিলিয়ন 8 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, এখানে 37% শুল্ক আরোপ করে যে ট্রাম্পের যে বা তার দেশের যে খুব বেশি লাভ হয়ে যাবে এমনও না। এখানে এটাতে যেমনটা তার যে দেশের প্রবৃদ্ধি বাড়ানোর যে একটা সদিচ্ছা, কিংবা ধরেন তার একটা মানে ট্রাম্প যেভাবে কাজ করে সেরকম একটা পরিকল্পনা থাকতে পারে, এর পেছনে রাজনীতি তো অবশ্যই রয়েছে, একটি দেশকে চাপ দেওয়ার রাজনীতি তো অবশ্যই রয়েছে। তাহলে এখানেই প্রশ্ন, হয় আওয়ামী লীগ এখানে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ভারতের মধ্য দিয়ে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস তার মানে সরকারের দিক থেকে এই শুল্কটা কমিয়ে আনার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, অথবা ট্রাম্প চায় না যে বাংলাদেশে আপাতত একটা সরকার পতনের পর যারা ক্ষমতায় বসেছে কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা স্থিতিশীল থাকুক, তারা যেন অর্থনৈতিকভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যাক। এরকমই কি চাচ্ছে? যদি এরকমই চেয়ে থাকে, যদি আওয়ামী লীগের অনুরোধ রাখে হচ্ছে ট্রাম্প প্রশাসন, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা না শুনে ট্রাম্প প্রশাসন, কথা তো না, অনুরোধ যদি না শুনে বা কূটনৈতিক সংলাপে মানে অনুরোধ করার পরেও যদি সেটা না শুনে, অথবা ট্রাম্প যদি চায় এখানে একটা অস্থির পরিস্থিতি অর্থনৈতিকভাবে চলমান থাকুক, যদি তিনটার যে কোনো একটি ঘটে, তিনটার যে কোনো দুটি ঘটে, তিনোটাই যদি ঘটে, বাংলাদেশের জন্য একটা বড় বিপদ সংকেত, অলরেডি বিপদ চলে এসেছে। কারণ এই মুক্ত বাণিজ্যের মধ্যে বা মুক্ত অর্থনীতির মধ্যে আপনি যদি আপনার পণ্যের দাম একটি দেশের শুল্ক বাড়ানোর ফলে বেড়ে যায়, তাহলে আপনি অলরেডি বাজার থেকে ছিটকে পড়েছেন। আমি অর্থনীতি খুব বেশি ভালো বুঝি না, তবে তবে এটাই বাস্তবতা যে হচ্ছে আপনি এর মধ্য দিয়ে আমেরিকার বাজারে অন্তত আপনার তৈরি পোশাকের ব্যবসা করা, অন্যান্য যেসব উদীয়মান ব্যবসা রপ্তানি করছেন যেসব পণ্য, এই সব পণ্য রপ্তানি করা বাংলাদেশের মানে ব্যবসায়ীদের জন্য, বাংলাদেশের সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আগামী কিছুদিনের মধ্যে যদি সরকার এগুলো মীমাংসা না করতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা বড় অশনি সংকেত। এই ক্ষেত্রে আসলে কি ঘটে কি না ঘটে, এটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই মন্তব্য করে জানাবেন।